This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লিমা, আজকে সকাল থেকে সুপ্রিম কোর্টের দিকে নজর ছিল আমাদের। তল্লাশি সংঘাত, আগের ঘটনা টেনে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্তে বাধার গুরুতর অভিযোগ করে ইডি। স্থানীয় থানাকে জানিয়েই আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে তল্লাশি চালানো হয়েছিল, এমনটাই দাবি ইডির। মুখ্যমন্ত্রী পুলিশ ফোর্স নিয়ে জোর করে ভিতরে ঢোকেন সুপ্রিম কোর্টে, এমনটাই দাবি করে কেন্দ্রীয় এজেন্সি লিমা। বাজেয়াপ্ত করা নথি মুখ্যমন্ত্রী জোর করে নিয়ে নেন আদালতে। সুপ্রিম কোর্টে আর কি কি হলো শেষ পর্যন্ত সেটাই আমরা শুনছি। একটু শ্রাবন্তীর কাছ থেকে জানার চেষ্টা করি সরাসরি। শ্রাবন্তী, লিমা, বেলা 2টোর সময় এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। তবে লাঞ্চে যাওয়ার আগে এসভি রাজু, ইডির আইনজীবী, তিনি যেরকম ভাবে জোর সওয়াল করেছেন তাতে বেশ কিছু প্রশ্ন উঠে এসেছে। তার সরাসরি বক্তব্য যে এই মামলা একেবারেই ব্যতিক্রমী। কেন ব্যতিক্রমী? কারণ এখানে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নিজেই অভিযুক্ত, চুরির কাজটি মুখ্যমন্ত্রী নিজেই করেছেন। আমরা দেখেছি গতকালও কলকাতা হাইকোর্টে একই রকমভাবে তিনি সওয়াল করেছিলেন। তাঁর বক্তব্য ছিল যে মুখ্যমন্ত্রীকেই দেখা গেছে ফাইল নিয়ে হাতে আসতে। সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস যদি দাবি করে থাকে যে তাদের তথ্য চুরি হয়ে যাচ্ছে, তাহলে তাদের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই অভিযোগ করা উচিত। একই রকমভাবে আজকে শীর্ষ আদালতেও একই মন্তব্য করেছেন এসবি রাজু, যিনি ইডির আইনজীবী। অন্যদিকে এই যে পুলিশ ফোর্স, যেটা নিয়ে মূলত তুষার মেহতা সলিসিটর জেনারেলের বক্তব্য ছিল যে এত পুলিশ ফোর্স কেন গেল, একজন ডিজি কি সত্যি এভাবে যেতে পারেন? তার কারণ যেখানে তল্লাশি অভিযান চলছে, যাদেরকে প্রোটেকশন দেওয়া উচিত উল্টে তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হচ্ছে, এটা কি? ফলে তাদের সাসপেন্ড করা হোক বা তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হোক। এর ব্যাখ্যা হিসেবে মনোজ সিংভি, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী, তিনি সওয়াল করেন। তাঁর বক্তব্য মুখ্যমন্ত্রী জেড প্লাস ক্যাটাগরির সিকিউরিটি পান এবং যখন তিনি সেখানে প্রবেশ করেন প্রতীক জৈনের অফিসে, তখন সেখানে অচেনা বেশ কিছু মানুষের প্রবেশ হচ্ছিল, যার ফলে বাধ্য হয়ে এই পুলিশি প্রোটেকশন দিতে হয়। তার কারণ সেখানে যদি কোনোভাবে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কোনো রকম সমস্যা হয়ে থাকে, তাহলে সেই ডিজিপিকেই আনসার করতে হবে। এই যে বিশাল পুলিশ বাহিনীর অভিযোগ করা হচ্ছে, তার ফলে তার ব্যাখ্যা হিসেবে তারা এটাকে দিয়েছেন। একই সঙ্গে এই মামলা চলাকালীন আরও গুরুত্বপূর্ণভাবে হাইকোর্টের যে হইহট্টগোল সেটাও সামনে এসেছে এবং এই হাইকোর্টের এই ধরনের হট্টগোল যদি বারবার হয়ে থাকে, তাহলে বাদবাকি হাইকোর্টেও এই কলকাতা হাইকোর্টের মতো পরিবেশ তৈরি হতে পারে, এমনটা আশঙ্কা প্রকাশ করেছেন খোদ বিচারপতি। বেলা 2টোর পরে এই মামলা হবে এবং সেখানে সঙ্গে থাকবে। অর্থাৎ সুপ্রিম কোর্টে আজ একাধিক বিষয় উঠে আসে, যেমন ইডি কি সিজার করেছে, কি সিজ করেছে আর কি সিজ করেনি। দেখুন, তৃণমূল চেয়ারপারসনের আইনজীবী কপিল সিব্বল তিনি বলছেন যে ইডি প্রত্যেক জৈন অর্থাৎ আইপ্যাকের কর্ণধার প্রত্যেক জৈনের বাড়ি এবং অফিস থেকে তার ফোন এবং ল্যাপটপ বাজেয়াপ্ত করেছে। কিন্তু এদিকে ইডির আইনজীবী বলছেন না, কোনো কিছু বাজেয়াপ্ত করা হয়নি। আরো বেশ কিছু দাবি করা হয়েছে যে সিজার লিস্টে উল্লেখ রয়েছে যে সেগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। এখন তারা অস্বীকার করছেন বলে দাবি করেন কপিল সিব্বল। পাশাপাশি তার সন্দেহ ইডি নথি কপি করে থাকতে পারে, কারণ যে সমস্ত নথি প্রথমে নেওয়া হয়েছিল, যে সমস্ত জিনিস নেওয়া হয়েছিল, তাতেই তৃণমূলের গুরুত্বপূর্ণ তথ্য ছিল। সেগুলোই কি ইডি আধিকারিকরা কপি করে রেখেছেন, সেই প্রশ্ন তোলেন কপিল সিব্বল। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী শ্রাবন্তী। শ্রাবন্তী, এই যে কি সিজ করা হয়েছে, কি সিজ করা হয়নি, যখন ইডি কিছু সিজ করে তখন তো একটা লিস্ট থাকে, সেই লিস্টে কি এই প্রতীক জৈনের ল্যাপটপ ফোনের কথা উল্লেখ করা হয়েছিল? দেখো, কার্যত আজকের দুরকম বিষয় উঠে আসছে। একদিকে বলা হচ্ছে যে মুখ্যমন্ত্রীর নথি নিয়েছেন, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। কপিল সিব্বলের বক্তব্য যে মুখ্যমন্ত্রী শুধুমাত্র ল্যাপটপ নিয়ে আসেন, যেটা প্রতীক জৈনের নামে রয়েছে। অর্থাৎ এই যে নথি নিয়ে আসা হচ্ছে এবং সেই নথি নষ্ট করে দেওয়া হচ্ছে, তথ্য প্রমাণ লোপাট করে দেওয়ার যে অভিযোগ ইডি আনছে, সেটা সম্পূর্ণরূপে মিথ্যে কথা। অন্যদিকে ইডির আইনজীবী এসবি রাজু তিনি দাবি করেন যে যাবতীয় নথি মুখ্যমন্ত্রী নিয়েছেন এবং সেটা নেওয়া হয়েছে, সেটার সেই সমস্ত ভিডিও ফুটেজ রয়েছে। এমনকি এই ফুটেজ যাতে পরবর্তী সময় না দেখানো যায় এবং যারা ইডির অফিসার তাদের বিরুদ্ধে যাতে এফআইআর করা যায়, তার জন্য সিসিটিভি ফুটেজ পর্যন্ত মুছে ফেলা হয়েছে। এই ধরনের অভিযোগ উঠে আসে। কার্যত কতখানি জিনিসপত্র নিয়ে আসা হয়েছে এবং সিজার লিস্ট কী হয়েছে বেলা 2টোর সময়, সেটা নিয়ে আরও বলবে ইডির আইনজীবী। এবং তখন পাল্টাভাবে কপিল সিব্বল এবং মনোজ সিংভি তারাও তাদের বক্তব্য রাখবেন বলে মনে করা হচ্ছে।
সুপ্রিম কোর্টে এখন একটা ব্রেক চলছে, কিন্তু ব্রেকের আগে অবধি শুনানি যে অবধি হলো তাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট কিন্তু হাইকোর্টে সেদিন কি হয়েছিল, কবে 9 জানুয়ারি হাইকোর্টে বিশৃঙ্খলার জেরে শুনানি ভেস্তে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করলো সুপ্রিম কোর্ট। হাইকোর্টে যা হয়েছে তাতে আমরা খুবই বিচলিত। তৃণমূলের লিগ্যাল সেল মেসেজ করে এজলাসে জমায়েতের নির্দেশ দেয়, হোয়াটসঅ্যাপ চ্যাটে সেই কপি কিন্তু পেশ করে দাবি সলিসিটর জেনারেল তুষার মেহতা। আমি কথা বলতে চাইবো এই নিয়ে আমাদের প্রতিনিধির সঙ্গে, জ্যোতির্ময় কর্মকার রয়েছেন। জ্যোতির্ময় এই মুহূর্তে নয়াদিল্লি থেকে রয়েছে। জ্যোতির্ময়, হাইকোর্টের ভূমি সেদিন কি হয়েছিল, মানে 9 জানুয়ারি কি হয়েছিল সেই নিয়ে বিচারপতির কি পর্যবেক্ষণ, তিনি কি বলবেন? দেখো, সেই ঘটনা যে অত্যন্ত উদ্বেগজনক তা আজকে শুনানি পর্বে বারবার ধরে বুঝিয়ে দিয়েছেন বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রা এবং বিপুল এম পাঞ্চেলি। তারা স্পষ্টভাবে যে কথা বলেন যে হাইকোর্টে যে ঘটনা ঘটেছে তার যে কোনো দিন অন্য কোনো কোর্টে ঘটতে পারে এবং এই ঘটনা হাইলি ডিস্টার্বিং, অর্থাৎ এই ধরনের ঘটনা যে কোনোভাবেই ঘটা উচিত নয় তা স্পষ্ট জানিয়ে দেন বিচারপতি। এবং তার পাশাপাশি কপিল সিব্বল তিনিও কিন্তু খুব স্পষ্টভাবে জানান যে এই ধরনের ঘটনা ঘটেছে এবং তার পুনরাবৃত্তি যাতে না হয় সেই বিষয়ের দিকে নজর দেওয়া হবে। অর্থাৎ কোথাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে অ্যাপিয়ার করে কপিল সিব্বল হাইকোর্টের ভেতরের এই ঘটনার কথা তিনি মেনে নেন এবং অপর দিক থেকে সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি অভিযোগ করেন যে তৃণমূল কংগ্রেসের লিগ্যাল সেলের তরফ থেকে এই যাবতীয় বিষয়টি অ্যারেঞ্জ করা হয়, হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ করা হয়, যার কপি কোর্টে পেশ করা হয়েছে এবং এই বিষয়ে আলাদা করে এফিডেভিট ফাইল করা হবে। এক্ষেত্রে যদি নয় ওই ঠিক পার্টিকুলার যে প্রশ্নটা তোলা হয়েছে যে আদালত কি যন্তর মন্তরে পরিণত হয়েছিল, মানে এই চ্যাট যেটা সামনে আনা হয়েছে সেই চ্যাট সামনে আনার পর ঠিক এই বিষয়টা নিয়ে কি বলা হয়? দেখো, বারবার ধরে যে অভিযোগটা করা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে তিনি তদন্তে ব্যাঘাত ঘটাচ্ছেন, তদন্তে সরাসরিভাবে বাধা দিচ্ছেন, আর তার কন্টিনিউইটি বা সেই ঘটনারই সূত্র ধরে কোর্টেও তার এক প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। সেখানে তৃণমূল কংগ্রেসের তরফে যে আইনজীবীরা রয়েছেন বা লিগ্যাল সেলের যে সদস্যরা রয়েছেন তারা জমায়েত করছেন, তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তারা মেসেজ করছেন এবং মেসেজ করে তারা এই জায়গাতে এসে তারা হই হট্টগোল করে শুনানি বানচাল করছেন। অন্য একটি কেসে সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি জানান যে অন্য একটি কেসে সেক্ষেত্রে বেল অ্যাপ্লিকেশন ছিল, সেই কেসে শুনানি চলাকালীন রাজ্যের আইন মন্ত্রী যিনি সিটিং ল মিনিস্টার তিনি এসে কোর্টরুমের ভেতর বসে থাকেন। প্রায় 5000 লোককে কোর্টরুমের ভেতরে ঢোকানোর চেষ্টা করা হয় এবং স্লোগান দেওয়া হয়, যা কোনো কোর্টের পরিস্থিতি কোর্টে যে ধরনের পরিস্থিতি দরকার শুনানির জন্য। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথ বাবু, আজকে সুপ্রিম কোর্টের অবজারভেশন প্রথম দিন হাইকোর্টে যা হয়েছিল তা অত্যন্ত তাতে বিচলিত, উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। সরাসরি প্রশ্ন করেছেন মহামান্য বিচারপতি যে সেদিন কি হাইকোর্ট যন্তর মন্তরে পরিণত হয়েছিল? ঠিকই বলেছেন মহামান্য আদালতের সুপ্রিম কোর্টের বিচারপতি। তার কারণ আপনি জানেন যে গণতন্ত্রকে রক্ষা করার যে স্তম্ভগুলি রয়েছে তার অন্যতম হচ্ছে বিচার ব্যবস্থা। সেই বিচার ব্যবস্থার একজন বিচারপতি তার এজলাস ছেড়ে বিশৃঙ্খল পরিস্থিতির জন্য যদি উঠে যেতে বাধ্য হন, মামলা শুনতে না পারেন, এই ভারতবর্ষে কখনো হয়নি। এমনকি যে বাংলাদেশ, যাকে আমরা ব্যানানা রিপাবলিক বলি, সেই বাংলাদেশেও অন্ততপক্ষে বিচারপতি বিচারের জন্য মামলাটা শুনতে পারেন, কিন্তু কলকাতার হাইকোর্টে এমন পরিস্থিতি হলো যে বিচারপতি এজলাস ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হলেন। তো ভয়ঙ্কর কাণ্ড। আর কিসের ভিত্তিতে, তাহলে কোন ভরসায় মানুষ আদালতের কাছে যাবে যদি বিচারপতিকে চমকে আদালত থেকে উঠে চলে যেতে হয়? তো যার ফলে সুপ্রিম কোর্টের কাছে শেষ ভরসা আমাদের। সুপ্রিম কোর্টের কাছে যারা গেছেন তারা বলেছেন এবং পরিস্থিতি নিশ্চয়ই তদন্তকারী সংস্থা বা অন্যান্য পার্টি তারা জানিয়েছেন এবং সুপ্রিম কোর্টের এই অবজারভেশনকে আমরা স্বাগত জানাই এবং এই ভয়াবহ পরিস্থিতিতে গণতন্ত্রকে রক্ষা করার জন্য আশা করব সুপ্রিম কোর্ট সঠিক নির্দেশ এবং পদক্ষেপ করবে। ধন্যবাদ। 2020 বা 2021 সালের মামলা এতই যদি জরুরি হয়, 5-6 বছর আপনারা ঘুম থেকে উঠে ভোটের মুখে জানুয়ারি মাসে যে সংস্থায় যাচ্ছেন, যাদের কাছে আমাদের প্রচারের বিভিন্ন তথ্য ভান্ডার রয়েছে, বিজেপির হাতে চলে যাচ্ছে, প্রোটেক্ট করতে গেছে। আর ইডি নাকি আজকে সুপ্রিম কোর্টে বলছে বাংলায় কোনো নির্বাচন নেই। অর্থাৎ তৃণমূল এবং তৃণমূল নেত্রী যে লজিকটা সামনে দিয়েছেন সেই লজিকের চাপ থেকে বেরোতে না পেরে কোর্টকে বিভ্রান্ত করার জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য এই ধরনের এই যে বাংলায় ভোট নেই এই কথাটা বলার চেষ্টা হচ্ছে।
9 জানুয়ারি হাইকোর্টে বিশৃঙ্খলার জেরে শুনানি ভেস্তে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করলো সুপ্রিম কোর্ট। হাইকোর্টে যা হয়েছে তাতে আমরা খুবই বিচলিত। তৃণমূলের লিগ্যাল সেল মেসেজ করে এজলাসে জমায়েতের নির্দেশ দেয়। হোয়াটসঅ্যাপ চ্যাটের কপি পেশ করে এমনটাই দাবি সলিসিটর জেনারেল তুষার মেহতার। আদালত কি যন্তর মন্তরে পরিণত হয়েছিল সেদিন? প্রশ্ন সুপ্রিম কোর্টের বিচারপতির। হাইকোর্টে অশান্তির কথা মেনে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বালও। উদ্বেগ বাড়াচ্ছে নিপা। ডিসেম্বরেই মৃত্যু হয় একজনের, আর এই মাসের গোড়ায় মৃত্যু হয় আরো একজনের। নিপা সংক্রমণের উপসর্গ ছিল মৃতদের শরীরে। বারাসতের বেসরকারি হাসপাতালের তথ্য ঘেঁটে এমনটাই জানতে পেরেছেন কেন্দ্র রাজ্যের স্বাস্থ্যকর্তারা। মৃতদের পরিবারের সঙ্গে কথা হয়েছে, মৃতদের বাড়িতে যায় TV9 বাংলা। মৃতদের পরিবার জানিয়েছে খেজুর রস খেয়েই অসুস্থ হয় দুজন। কম হয়ে যাচ্ছে, ডক্টর আমাদেরকে যেমন বললো কি অক্সিজেন লেভেল কম হয়ে যাচ্ছে। ওরা নর্মাল অ্যান্টিবায়োটিক পুশ করছিল। এবার পুশ করার পরে দ্য মেন পয়েন্ট ইজ ওই দিনটাও সব কিছু টেস্ট মেস্ট করার পরে লাস্টে বললো, আমার মার সাথে কথা হয়েছিল, তো মা বললো কি বমি হয়েছে দুবার আমাদের যাওয়ার পরে, মানে 4টের পরে 5টার পরে বমি হয়েছে দুবার, আর পায়খানাও হয়েছে। না না না, নিউমোনিয়া লিখেছে, মাল্টিপল অর্গান ডিসফাংশন আর ফেলিয়ার। 19 তারিখে এমার্জেন্সি ছিল 5টা পর্যন্ত, অলমোস্ট ঠিক ছিল। রাত্রিবেলা একটু বমি পায়খানা হয়েছে, ওখানে অ্যাডমিট করা বলে আইসিইউতে নিয়ে গিয়েছিল। যত রকম টেস্ট ছিল টেস্টের মধ্যে কিছুই পাইনি ওরা। আজকে স্বাস্থ্য দপ্তরের লোক এসে কি বলছিল? আজকে স্বাস্থ্য দপ্তরের লোক একটাই জিজ্ঞেস করছে খেজুরের রসটা কোথা থেকে খেয়েছিল। খেজুরের রস তো আমরা খেয়েছিলাম, আমরা 6 জন মিলে, 6টা পরিবারের 6 জনা, সেটা 19 নভেম্বর মাসের লাস্টের দিকে খেয়েছিলাম। আর জ্বরটা ধরেছে 16 তারিখ থেকে, 16 ডিসেম্বর। মারা গেছেন 22 তারিখে ভোর আর্লি মর্নিং।